স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। একের পর এক ছক্কা মারছে বাংলাদেশ, যেমন কথা তেমন কাজ, যা বলা হয়েছিল হলো ঠিক তাই। এদেশে বন্ধ ঘোষণা করা হলো আইপিএল সম্প্রচার। কোনো যৌক্তিক কারণ ছাড়া কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। শুধু তাই নয়, টি-20 বিশ্বকাপে কোনো আম্পায়ারও পাঠাবে না বাংলাদেশ। কোহিনুর কণার রিপোর্ট। ভারত দিয়েছিল ফুল টস বল, তা পেয়েই বাংলাদেশ একের পর এক মেরে যাচ্ছে ওভার বাউন্ডারি। ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ, সাফ জানিয়ে আইসিসিকে চিঠিও দিয়েছে বিসিবি। একই সাথে মুস্তাফিজকে বাদ দেওয়ার প্রতিবাদ হিসেবে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতেও অনুরোধ জানিয়েছিলেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যেমন কথা তেমন কাজ, সেই কথা রাখতেই যুগান্তকারী এক সিদ্ধান্ত নিল সরকার। টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়ে দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ওই যে বলে না, ভদ্রলোকের এক কথা। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী 26 মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত, একই সাথে ক্ষুব্ধ করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সব খেলা, অনুষ্ঠান, প্রচার কিংবা সম্প্রচার বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্ট মাধ্যমকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এই বিজ্ঞপ্তির মাধ্যমে সরকার দিয়ে দিয়েছে স্পষ্ট বার্তা, দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো ছাড় নয়। পরিস্থিতি পর্যালোচনা করে ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানানো হয়েছে। একেই বলে ইট্টি মারলে পাটকেলটি খেতে হয়। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ফল এরই মধ্যে ভুগতে শুরু করে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। একদিকে কেকেআর ওদের সোশ্যাল হ্যান্ডেল থেকে সরিয়েছে ফিজের ছবি, অন্যদিকে কমতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটির ফলোয়ার। একদিনের মধ্যে কেকেআর হারিয়ে বসেছে 1 মিলিয়ন ফলোয়ার। সম্প্রচার বন্ধে কি প্রভাব পড়ে এবার সেটাই দেখার অপেক্ষা। কোহিনুর কণা, 71। বাংলাদেশের সাফ কথা, যে দেশে মুস্তাফিজের নিরাপত্তা নেই সেখানে বিশ্বকাপও খেলতে যাবে না টাইগাররা। ঘটনা জানার পরেই আয়োজক ভারত খাতা কলম নিয়ে বসেছে ঠিক কত টাকা লোকসান গুনতে হচ্ছে সেই হিসেব করতে। প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা বলছে, আইসিসির সাথে ডিল করে ভেন্যুর ব্যাপারটা সামলে নেওয়া যাবে। তবে বড় ধাক্কা আসছে আইপিএল এর ব্রডকাস্ট রাইটসে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। কথায় আছে, বাদরকে বেশি লাই দিলে মাথায় চড়ে বসে। এবারে বিসিসিআই এর ক্ষেত্রেও হচ্ছে সেটাই। কট্টরপন্থী রাজনীতিবিদ, ধর্মীয় গুরু আর সোশ্যাল মিডিয়া পান্ডাদের হইচইয়ে তটস্থ হয়ে ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় মোস্তাফিজকে দল থেকে বাদ দিতে হবে। যেই বলা সেই কাজ। কয়েক ঘন্টার মধ্যেই নিজেদের স্টেটমেন্ট হাজির করে কেকেআর। বাদরকে লাই দেওয়ার ফল এবার পেতে শুরু করেছে ওরাও। কলকাতার মালিক শাহরুখ খানের বিপক্ষেই উঠেছে আওয়াজ। মোস্তাফিজকে কেন নিলেন দলে? অকশন টেবিলে না থাকলেও কিং খানকেই চাইতে হবে ক্ষমা। ক্রিকেট অর্গানাইজারদের সময়টা কাটছে ব্যস্ততায়। মাথায় চড়ে বসা মৌলবাদের ভূত তাড়াতে হচ্ছে, ওদিকে খাতা কলম নিয়ে হিসেব কষতে বসছে বাংলাদেশ যে ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলবে না তার জন্য ক্ষতি হচ্ছে কত টাকা। সেই সাথে যোগ হয়েছে নতুন আপদ, আইপিএল সম্প্রচার করা যাবে না সীমানার ভেতরে। মানে ক্ষতির ধাক্কাটা আসছে ওদিক থেকেও। কিন্তু ক্ষতি হচ্ছে কতটা, চলুন একটু হিসেব মেলানো যাক। ম্যাচ হলে কত আয় সেটা বের করা গেলেও স্পোর্টস ইভেন্টের রানিং বিজনেস মডেলে খেলা না হলে কত ক্ষতি সেটা বের করা মুশকিলই। প্রভাবশালী ভারতীয় দৈনিক আনন্দবাজার পত্রিকা এস্টিমেট করার জন্য 3টা সম্ভাব্য সিচুয়েশন ধরে নিয়েছে। প্রথমত, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের 4টা ম্যাচ যদি না হয় এবং ফাঁকা মাঠ পড়ে থাকে, তবে 2,22,000 টিকিট সেলের বিপরীতে ক্ষতিও হতে পারে 10 থেকে 40 কোটি টাকা। যদি টিকিটের দাম 500 থেকে 1500 ধরা হয় আর সেল থাকে 60 থেকে 90%। এস্টিমেটেড দ্বিতীয় পরিস্থিতি নির্ভর করছে আইসিসি আর বিসিসিআই এর ডিলের ওপর। ম্যাচ যদি রিপ্লেসড হয় তবে ক্ষতি অনেকটাই কমে আসবে। আর তৃতীয় সিনারিও হতে পারে ম্যাচের তারিখ পরিবর্তন করে ভেন্যু রিসিলেকশন।
সেক্ষেত্রে ক্ষতির হাত থেকে বাঁচতে পারে বিসিসিআই, যেটা আইসিসির জন্য নট আ বিগ ডিল। কিন্তু এদিক দিয়ে ক্ষতি পুষিয়ে নিলেও বাংলাদেশ ধাক্কাটা এবার দিয়েছে সম্পূর্ণ ভিন্ন অ্যাঙ্গেলে। বিশ্বকাপের পরে হবে আইপিএল, যেটা করা যাবে না সম্প্রচার। তথ্য মন্ত্রণালয় থেকে এসেছে অফিসিয়াল নির্দেশনা। বাংলাদেশ থেকে আইপিএল দেখা না গেলে তাতে বিসিসিআই এর ক্ষতির পরিমাণ কত তা বের করাও বেশ জটিলই। কারণ ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ড এই টুর্নামেন্টের ব্রডকাস্ট রাইট বিক্রি করে পুরো সাবকন্টিনেন্টে, অর্থাৎ সেটা বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কা, নেপাল আর ভুটানের ক্ষেত্রেও প্রযোজ্য। 2024 থেকে 27 টাইম সাইকেলে এই অঞ্চলে বিসিসিআই রাইটস বিক্রি করেছে ডিজনি স্টার এবং ভিয়াকম 18 এর কাছে $6.2 বিলিয়ন। এই দুই প্রতিষ্ঠান আবার বাংলাদেশের লোকাল স্যাটেলাইট টেলিভিশন অথবা ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মের কাছে সাব লাইসেন্সের মাধ্যমে রাইট বিক্রি করে। এই থার্ড পার্টি হোল্ডারদের চুক্তিগুলোর আকার কেমন সেটা জানা যায় না, কারণ নিজেদের স্বার্থেই বিজনেস ডিলগুলো রাখা হয় গোপন। তবে বাংলাদেশ দলের হোম সিরিজগুলোর ক্ষেত্রে বছর তিনেকের ব্রডকাস্ট রাইট বিক্রি হয় সাধারণত $20 থেকে $30 মিলিয়ন। আইপিএল এর ক্ষেত্রে অঙ্কটা নিশ্চয়ই আরও বড়। ক্ষতির ধাক্কাটা প্রথমে খেতে যাচ্ছে ডিজনি স্টার আর ভিয়াকম 18 এর মতো মিডিয়েটররা, আর সেই খড়গ পরে বিসিসিআই এর ওপর পড়বে তো বটেই। এক মোস্তাফিজ ইস্যুতে বাদর নাচের ক্ষতিপূরণ হিসেবে তার মানে ভারতের ক্রিকেট বোর্ড হারাতে যাচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার। টু দ্য পয়েন্টে অঙ্ক কষে ব্যাপারটা বের করা না গেলেও এস্টিমেটেড সংখ্যাটাও তো নেহায়েত কম নয়। খালিদ জামিল, 71। মুস্তাফিজুর রহমানকে আইপিএলে নিষিদ্ধ করার জেরে ভারত বাংলাদেশে কম জল ঘোলা হচ্ছে, এটা এই ইস্যুতে শক্তিশালী মেরুদণ্ডের পরিচয় দিয়েছে বাংলাদেশ সরকার। তাই আসন্ন বিশ্বকাপে টাইগারদের সব খেলা হবে শ্রীলঙ্কায়, আর এই সিদ্ধান্তটাই আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। ফয়সাল হাবিবের রিপোর্টে বিস্তারিত। Don't cry because it's over, smile because it happened. মুস্তাফিজ ইস্যুতে যা যা হয়েছে গেল 2 দিনে তা নিয়ে এমনই হওয়ার কথা টাইগার সমর্থকদের চিন্তাধারা। ঐতিহাসিকভাবেই শ্রীলঙ্কার সাথে ক্রিকেটে একটা রাইভালরি তৈরি হয়েছে বাংলাদেশের। মাঠের লড়াইয়ে এমন দ্বৈরথ তৈরি হওয়ার বাইরেও শেষ কয়েক বছরে টাইগাররা শ্রীলঙ্কায় বেশ ভালো ক্রিকেট খেলেছে। বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফর করেছে বেশ ধারাবাহিকভাবে এবং 3 ফরম্যাটেই ভালো রেজাল্ট এসেছে লঙ্কা দ্বীপে। আসন্ন বিশ্বকাপে এসব দিক টাইগারদের পক্ষে কাজ করবে। বিশ্বকাপে 3টা ভেন্যুতে খেলা হবে শ্রীলঙ্কায়: কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম, সিংহলি স্পোর্টস ক্লাব মাঠ এবং পাল্লেকেলে স্টেডিয়াম। বাংলাদেশের খেলাগুলো কোন মাঠে হবে তা এখনো নিশ্চিত না হলেও এই মাঠগুলোতে শুভস্মৃতি আছে টাইগারদের। শ্রীলঙ্কার প্রধান ভেন্যু আর প্রেমাদাসা বাংলাদেশকে দিয়েছে দুহাত ভরে। এই মাঠে 8 টি-20 খেলে 4টা করে জয় এবং পরাজয় আছে টাইগারদের। টাইগারদের টি-20তে সর্বোচ্চ স্কোর 215 রান এসেছে এ মাঠেই। বিখ্যাত নিদাহাস ট্রফিতে নাগিন ডান্সে প্রেমাদাসা মাতিয়েছিল টাইগার ক্রিকেটাররা। এছাড়াও সবশেষ এশিয়া কাপে এ মাঠেই ভারতকে ওয়ানডেতে হারিয়েছিল বাংলাদেশ। পাল্লেকেলে স্টেডিয়ামে বাংলাদেশ 4টা টি-20 খেলে এখনো জেতেনি কোনো ম্যাচ। তবে শ্রীলঙ্কার মাটিতে ওদের প্রথম ওয়ানডে হারানোর স্বাদ টাইগাররা পেয়েছিল এখানেই। এছাড়াও 2012 বিশ্বকাপে পাল্লেকেলেতে পাকিস্তানের বিপক্ষে 175 রান করেছিল বাংলাদেশ। সুখস্মৃতি হিসেবে থাকবে সেটাও। শুধু পরিসংখ্যানই নয়, ভারত এবং শ্রীলঙ্কার স্টেডিয়ামের পিচের আচরণের ভিন্নতাও বাংলাদেশকে সুবিধা দেবে বিশ্বকাপে। গ্রুপ পর্বে কলকাতায় 3 ম্যাচ এবং মুম্বাইতে 1 ম্যাচ খেলার কথা ছিল টাইগারদের। এই 2 মাঠের পিচই ব্যাটারদের সহায়তা করে বেশি, মাঠের আকারও ছোট। এমন ভেন্যুতে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লড়াই করা মোটেই সহজ হতো না। আর প্রেমাদাসার উইকেট স্পিন সহায়ক। এই মাঠে টি-20তে প্রথম ইনিংসে গড় রান 142, আর পাল্লেকেলে স্টেডিয়ামের স্পোর্টিং উইকেটও মুম্বাইয়ের পাটা ব্যাটিং উইকেটের চেয়ে ভালো হবে টাইগারদের জন্য। এছাড়াও বিশ্বকাপ চলাকালীন ঘন ঘন জার্নি ক্রিকেটারদের মনোজগতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের বিপক্ষে খেলতে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল, ইতালিকে লঙ্কা, ভারত যাওয়া আসা করতে হবে। বাংলাদেশ সেখানে একই মাঠে একই শহরে খেলবে বেশিরভাগ ম্যাচ। তাই খেলোয়াড়দের ধকল যেমন কমবে, পিচ কন্ডিশন নিয়েও ধারণা হবে ভালো। বেশ ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। কিন্তু টাইগারদের গ্রুপটা যে তুলনামূলক কঠিন মানতে হবে তা। তবে ভেন্যু পরিবর্তন বাংলাদেশকে সুবিধা দেবে, সম্ভাবনা বাড়াবে বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার। মোস্তাফিজের সাথে অন্যায় করে ভারত নিজেদের লাভ করলো নাকি সুযোগ বাড়িয়ে দিল টাইগারদের, এই ভাবনা আসতেই পারে দাদাবাবুদের মনে। ফয়সাল হাবিব, 71।
এক সময় ছিলেন সাকিব আল হাসান, বর্তমানে সবচেয়ে বুদ্ধিমান আর মেধাবী ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, এমনটাই মনে করেন টি-20 ক্যাপ্টেন লিটন দাস। ফিজকে নিয়ে অজানা আরও কথা থাকছে খেলাযোগে দেয়া লিটন দাসের একান্ত সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে। সিলেট থেকে নায়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ডেথ ওভার কিং দ্য ফিজ, মেপে মেপে ডেলিভারির ওস্তাদ। ইন্টারন্যাশনাল টি-20তে ডেথ ওভারে ব্যাটারদের আতঙ্কের নাম সর্বোচ্চ ডট বলের মালিক মুস্তাফিজ। 895 বলের 373টাই ডট, পার্সেন্টেজ 42, ইকোনমি 8-এর নিচে, উইকেট 75টা। এমনি কি আর টি-20 ক্যাপ্টেন ফিজকে বর্তমান দলের সবচেয়ে মেধাবী ভাবেন? লিটন দাসের কাছে মানে ন্যাশনাল টিমের সবচাইতে মেধাবী ক্রিকেটার কাকে মনে হয়, যদি মানে আলাদা করে বলতে বলি যারা এখন খেলছে এই মুহূর্তে? আমার যে সাইডটা টি-20 সাইডে যে কেউ খুব ভালো ক্রিকেট বুঝে, আমি বলবো একমাত্র ফিজ, যে কিনা সে নিজের গেমটাও বুঝে। ও তো ট্যালেন্টেডই, ও জানে যে ওর রোল কি, সাথে সাথে ও নতুন একটা আপকামিং প্লেয়ারও অনেক কিছু শেখাচ্ছে। তো আমার কাছে এটা খুব ইমপ্রেসিভ মনে হয় যে তাস্কিন এবং ফিজের এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে অনেকটা। তো ফিজ যদি দেখেন সোফার এখন পর্যন্ত টি-20তে সর্বোচ্চ উইকেট শিকারী, এবং আপনি ডেথ ওভারে তাকে যেভাবে আসলে বোলিং করাতে চান করাতে পারছেন, যে কোনো জায়গায় তাকে আসলে ইউজ করতে পারছেন। সোফার গত বছরও তিনি বেশ ভালো করেছেন, ইকোনমি অনেক কম ছিল। মুস্তাফিজকে যদি আপনাকে রেট করতে বলি পুরো ওয়ার্ল্ডের মধ্যে যারা এখন খেলছে, মানে মুস্তাফিজকে আসলে আপনি কত নম্বরে রাখবেন? না, অনেক অনেক উপরেই থাকবে ও হয়তোবা 1 থেকে 5-এর ভিতর থাকবে, যদি স্পেশালি টি-20 ফরম্যাটে। আমি সব ফরম্যাটে ওকে টানবো না, কারণ কন্ডিশনও ডিফারেন্ট থাকে। সো সব কিছু মিলে আমি মনে করি এনি সিচুয়েশন হোক, এনি কন্ডিশন হোক, টি-20-র জন্য ও টপ। মুস্তাফিজ আমাদের সঙ্গে মিডিয়ায় খুব কম কথা বলে, মানে একটা প্রশ্ন ধরেন আমি 1 হাত লম্বা করলাম, তিনি একদম এতটুকু আনসার দেন। আপনাদের সঙ্গেও কি এরকম? ফিজ আসলে ড্রেসিং রুমে কেমন বা টিমমেটদের সঙ্গে কেমন? অনেক দুষ্ট এরকম কিছু আমরা শুনেছি যে অনেক দুষ্টমিও নাকি করে। হ্যাঁ, ও খুবই মিশুক ছেলে এবং ও মজা করতে খুব পছন্দ করে, বাট ও লিমিট জানে, ওর গেমটা সম্বন্ধে খুব ভালো জানে। ও এমন একটা ছেলে, ও খুব একটা মাথায় অন্যের গেম নিজের ভিতরে আনে না এবং নিজের গেমটা অন্যকে দেওয়ার চেষ্টা করে না। মুস্তাফিজকে যদি বলি মানে একদম যখন ক্যারিয়ারটা শেষ করবে, লিটন আসলে মুস্তাফিজকে কোন জায়গাটায় দেখে? থাকে না যে উইকেটের দিক থেকে বা একদম ওয়ার্ল্ডের বেস্ট বোলারদের একটা মানে লেজেন্ডের কাতারে, মানে কোন জায়গাটায় দেখে আসলে? ও যে অ্যাচিভমেন্ট করছে এটাই যদি কন্টিনিউ করতে থাকে, অলমোস্ট অনেক দূর আগায় যাবে। সো ও যা করতেছে করতে যাক, বাংলাদেশ টিম তো হেল্প হচ্ছেই তার কাছ থেকে। এবং আমি চাই যে ও যেহেতু ও ক্যারিয়ারটার হয়তো বা বেশি দিন খেলবে না, কারণ একটা পেস বলা বেশি দিন খেলে না, আমি চাই ও ইঞ্জুরি মুক্ত হয়ে যেন বাংলাদেশে হয়ে যে কয়টা বছরই খেলে কন্টিনিউ বেসিসে খেলতে পারে। 9,20,00,000 রুপিতে বিক্রি হয়েও আইপিএল খেলা হচ্ছে না, তাতে ফিজের থোড়াই কেয়ার। তার আইপিএল না খেলতে পারা ইস্যুতে বাংলাদেশ ভারত দুই দেশ উত্তাল। ভারতে বাংলাদেশ খেলবে না বিশ্বকাপ, তবে যেখানেই খেলুক মুস্তাফিজ সবসময় ক্যাপ্টেনের ট্রাম্প কার্ড। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। বিপিএল টপ অফ দ্য টেবিল ক্ল্যাশে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন রংপুর রাইডার্স। সিলেটে হাই স্কোরিং ম্যাচে রয়্যালসকে পাত্তাই দেয়নি রাইডার্স। কাইল মায়ার্সের বিধ্বংসী ব্যাটিংয়ের ওপর ভর করে রংপুর জিতেছে 5 উইকেটে। ফয়সাল হাবিবের ম্যাচ রিপোর্ট। মাহমুদুল্লাহ রিয়াদ যদি এখনো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতেন। রংপুর রাইডার্সের জার্সিতে রিয়াদের খেলা দেখে প্রতিদিনই এমন ভাবনা আসছে দর্শক মনে। আরও একবার দুর্দান্ত ব্যাটিংয়ে প্রতিপক্ষের হতাশা বাড়িয়ে রংপুরকে জিতিয়েছেন রিয়াদ। জানিয়েছেন এখনো ম্যাচ শেষ করতে পারেন হেসে খেলে। সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমেছিলেন চট্টগ্রাম রয়্যালসের 2 ইনফর্ম ওপেনার। কাইল মেয়ার্সের করা প্রথম বল ওয়াইড, এর পরের 2 বলে 2টা বাউন্ডারি। নাটকীয় শুরুই হয়েছিল হাই ভোল্টেজ ম্যাচের, কিন্তু যত দ্রুত জ্বলে উঠেছিলেন নাইম শেখ তত দ্রুতই নিভে গেছেন। চলতি বিপিএলে আরও একবার নাইমকে সাজঘরে পাঠিয়েছেন মুস্তাফিজ। পাওয়ার প্লেতে মাহমুদুল হাসান জয়ের উইকেটও হারায় রয়্যালস। বিপিএলে আগের 2 ম্যাচেই 50 করেছেন অ্যাডাম রসিংটন। আগের রাতেই আইএল টি-20তে চ্যাম্পিয়ন হয়ে এসেছেন হাসান নওয়াজ। এদিন রয়্যালসের দায়িত্ব কাঁধে তুলে নেন এই দুজনই। তৃতীয় উইকেটে নওয়াজ রসিংটনের হয়েছে 82 রানের জুটি। 16 ওভার শেষে 130 রানে থাকা চট্টগ্রাম তখন দিচ্ছে 180 রান করার ইঙ্গিত। কিন্তু
ভুলে গেলে চলবে না, রাইডার্সের একজন মুস্তাফিজ আছেন। ফিজের নেতৃত্বে ম্যাচে ফেরে রংপুর। পরপর 3 ওভারে 3 ব্যাটারকে হারিয়ে ব্যাকফুটে চলে যায় চট্টগ্রাম। শেষ পর্যন্ত 169 রানের পুঁজি দলটা পায় মূলত আমির জামালের ঝড়ো ব্যাটিংয়ে। কিন্তু ভালো পিচে এই রান কি যথেষ্ট হবে, এই প্রশ্ন তখন সবার মনে। যেহেতু চলতি বিপিএল এ বড় রান তাড়া করে জেতেনি খুব বেশি দল, তাই রংপুরের জিততে হলে ভালো করতে হতো টপ অর্ডারের। বড় ম্যাচে লিটন দাস ব্যর্থ হলেও দারুণভাবে সফল কাইল মেয়ার্স। মাত্র 23 বলে 50 করেছেন এই ক্যারিবিয়ান, চলতি টুর্নামেন্টের দ্রুততম। 50 করার পরই যদিও বিদায় নিয়েছেন মেয়ার্স, কিন্তু ততক্ষণে রংপুর পেয়েছে মজবুত ভিত। 10 ওভারে ওদের রান 100 ছুঁই। রংপুর রাইডার্সের পুরনো সমস্যা অবশ্য মাথাচাড়া দিয়ে উঠেছিল এদিনও। অসময়ে একে একে বিদায় নিয়েছেন তাওহিদ হৃদয় এবং তাওহিদ মালান। বরাবরের মতোই শুরুতে ধীরে ব্যাটিং করেছেন মাহমুদুল্লাহ রিয়াদও। দ্বিতীয় স্ট্র্যাটেজিক ব্রেকে যাওয়ার আগে তাই রংপুরের দরকার 24 বলে 41। খুব যে সহজ তা কিন্তু না। কিন্তু ব্রেকের পরই সব হিসেব নিকেশ বদলে দেন রিয়াদ। পুরো ম্যাচে তখনও পর্যন্ত দারুণ খেলতে থাকা আমির জামালের 1 ওভারে 20 রান নেন তিনি। হাঁকান 1 ছক্কার সাথে 3 বাউন্ডারি। ম্যাচ শেষ হয়ে যায় সেখানেই। বাকি আনুষ্ঠানিকতা শেষ করতেও খুব বেশি সময় নেয়নি রাইডার্স। 7 বল আগে ম্যাচ জিতে দলটা উঠে যায় পয়েন্ট টেবিলের শীর্ষে। ফয়সাল হাবিব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।